বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ মাহমুদুস সালেহীন বিনামূল্যে পশু বিতরণের যে আজকের এই আয়োজন করেছেন, সে আয়োজনের পূর্বে পশু বিতরণের পূর্বের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ জননেতা শ্রদ্ধাভাজন মোহাম্মদ আব্দুল নূর, সাবেক অধ্যক্ষ। উপস্থিত রয়েছেন যিনি এই প্রোগ্রামের আয়োজন করেছেন, যাকে ঘিরে আপনাদের উপস্থিতি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, স্নেহভাজন ছোট ভাই, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। আগামী দিনে আপনাদের যিনি সাথে থাকতে চান, যিনি আপনাদের পাশে থাকতে চান, জনাব মাহমুদুস সালেহীন। এখানে আরো উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, এই রাজশাহী বিভাগের কৃতি সন্তান স্নেহভাজন গোলাম মোস্তফা, নওগাঁ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক স্নেহভাজন মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, রাজশাহী থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক স্বজন এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব নিশান রয়েছেন, এরকম আরো রয়েছে। আমার সাথে সফর সঙ্গী রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. ফয়সাল, এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। সময়ের অভাবে আমি নাম বলতে পারলাম না। এবং বিশেষ করে আপনারা যারা কষ্ট করে অপেক্ষায় ছিলেন আমাদের আগমনের জন্য, আপনাদেরকে অপেক্ষা রাখার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সর্বোপরি আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। মাহমুদুস সালেহীন বলেছে এখানে আসলে আমার আসার কথা ছিল না। এই প্রোগ্রামটির পরিকল্পনা করেছেন, সাজিয়েছিলেন যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। দুর্ভাগ্যবশত গতকালকে তিনি পায়ে ব্যথা পেয়েছিলেন। আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাসা থেকে হসপিটালে যাচ্ছিলেন, তখন মুন্না ভাইয়ের পা একটি গর্তে পড়ে যায়। তিনি অনেক ব্যথা পেয়েছেন। আপনারা দোয়া করবেন তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। বন্ধুরা আমার, আজকে আপনারা অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, দেখে নিশ্চয়ই ভালো লাগছে নাকি? গত 16 বছর এরকম প্রোগ্রাম কি হয়েছিল? গত 16 বছরের চেহারা কিন্তু ভিন্ন ছিল। এরকম প্রোগ্রাম কত দূরের কথা, আপনারা কিন্তু ঘরেই ঘুমাতে পারেননি অনেকে। কেউ কেউ জেলখানায় ছিলেন, কেউ কেউ মামলা মাথায় নিয়ে পালিয়ে বেরিয়েছেন। আওয়ামী লীগের হামলায় আহত হয়ে সুস্থ হবার আশায় কেউ কেউ হসপিটালে ছিলেন। অনেকে বিটে বাড়ি ছেড়ে ঢাকা চলে গিয়েছেন। অনেকেই রয়েছেন যারা, বিশেষ করে ছাত্রদের কথা বলছি, যারা তাদের পড়াশোনা শেষ করতে পারেননি। হয়তো ভর্তি হয়েছেন কোন বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো
প্রতিষ্ঠানে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক চিনবার পূর্বেই তাকে চিনতে হয়েছিল আদালতের আইনজীবীকে। কারণ ছাত্রদল করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। একইভাবে শ্রেণীকক্ষ চিনবার পূর্বেই তাকে চিনতে হয়েছিল আদালতের কাঠগড়া। লাইব্রেরি চিনবার পূর্বেই তাকে চিনতে হয়েছিল ওই দুর্ভেদ্য প্রাচীর ঘেরা জেলখানা নামক অন্ধকার কুঠুরি। আল্লাহ শেষ রহমত, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি হাজার মাইল দূরে থেকেও আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন শুধু বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। রাষ্ট্র কর্তৃক যে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্য নিরসনের জন্য। শুধু তাই নয়, গত 16 বছরের যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অর্থাৎ চিরস্থায়ী করার জন্য প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক দিতেও রাজি হয়েছিল। দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের ভাগ্য বলতে দুর্নীতির কলঙ্ক তিলক পরিয়ে দিয়েছিল। আপনার মেমোরির জায়গা নেই। বন্ধুরা আমার, আল্লাহ শেষ রহমত, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যদিও শুরু থেকে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছি, কারণ বিনা কারণে শুধু সরকারের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে শেখ হাসিনা বাংলাদেশে যত মানুষকে হত্যা করেছে, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আমরা আইনের মুখোমুখি দাঁড় করাতে চাই। বন্ধু আমার, শুধু তাই নয়, দুর্নীতি করে অনেক সম্পদ তারা লুণ্ঠন করেছে, বিদেশে পাচার করেছে বাংলাদেশের সম্পদ। বাংলাদেশ থেকে লুণ্ঠিত হওয়া প্রতিটি টাকার হিসাব আমরা কয়েক ঘন্টায় আদায় করতে চাই। বন্ধুরা আমার, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আপনারা অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন। আমি শুধু একটি কথা বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আপনারা যখন মিছিল মিটিং করতেন তখন চাইলে কি আপনারা শত শত হাজার হাজার নেতা কর্মী জমায়েত করতে পারতেন? যেখানে 50 জন মিছিল করতেন, 5ই আগস্টের পরে সেখানে এখন 500 জনের মিছিল হয়, হয় না? ছোট মিছিল থেকে বড় মিছিল 500 থেকে 5000, আমাদের কোনো আপত্তি নেই। একটা জায়গায় আপত্তি রয়েছে, আপনার খেয়াল রাখবেন মিছিলে যাতে চিহ্নিত কোনো আওয়ামী লীগার, চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে। আরেকটি কথা, যে স্বপ্ন নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 16 বছর লাগাতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সে স্বপ্ন কি এখনো পূরণ হয়েছে? এখন পর্যন্ত বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে নিজের পছন্দের প্রার্থীকে এখনো ভোট দিতে পারেনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি, কিন্তু অনেকেই ষড়যন্ত্র করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। নির্বাচনকে কখনো কখনো ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। অতীতে আমরা দেখেছি গণতন্ত্রকে একইভাবে উন্নয়নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। বলা হয়েছিল গণতন্ত্রের চেয়ে উন্নয়নের অগ্রাধিকার রয়েছে,
গণতন্ত্র আগে না উন্নয়ন আগে? গণতন্ত্র আগে। সংস্কার, নির্বাচন, ন্যায় বিচার, উন্নয়ন, গণতন্ত্র এগুলি চলমান প্রক্রিয়া। জনকল্যাণকর রাষ্ট্রে একটির সাথে আরেকটির কোনো বিরোধ নেই। একটি জনকল্যাণকর রাষ্ট্রে যতদিন সেই রাষ্ট্রে আইন থাকবে, আদালত থাকবে, গণতন্ত্র থাকবে, মানুষের ন্যায্য অধিকার থাকবে, ভোটাধিকার থাকবে, ততদিন পর্যন্ত এই উপাদানগুলো অপরিহার্য হিসেবেই বিবেচিত হবে। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলবো, এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেহেতু অর্জিত হয়নি, সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে। অতীতে আপনারা রাজপথে সোচ্চার ছিলেন না? আপনারা তো অতীতে রাজপথে ছিলেন না? ভবিষ্যতেও আপনারা খেয়াল রাখবেন যাতে আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনকে কেউ বিলম্বিত করতে না পারে, বানচাল করতে না পারে। বন্ধুরা আমার, গত 16 বছরও কিন্তু একটি পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। ছিল? পার্লামেন্টে যারা এমপি হয়ে গিয়েছিল তারা কি আপনাদের ভোটে নির্বাচিত ছিল? ছিল না। গত 16 বছর বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল। নির্বাচন কমিশনের কাজ কি? মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেয়া, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করা। কিন্তু গত 16 বছর একটি নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার ছিল না। গত 16 বছর বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার কি ছিল? আদালতে কখনো ন্যায় বিচার গত 16 বছর বিএনপি নেতা কর্মীরা পায়নি। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। বন্ধুরা আমার, গত 16 বছর কিন্তু র্যাব ছিল, পুলিশ ছিল। র্যাব পুলিশের দায়িত্ব ছিল আপনার আমার জীবনে নিরাপত্তা দেওয়া, নাকি? আমাদের জীবনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার কথা ছিল র্যাব পুলিশের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, র্যাব পুলিশের ভয়ে, আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল, ঠিক না? প্রশাসন ছিল, কিন্তু প্রশাসনে কোনো নিরপেক্ষতা ছিল না। পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওই দিল্লির চৌহদ্দির মধ্যে আবদ্ধ ছিল। বন্ধুরা আমার, আগামী দিনে প্রয়োজনীয় সংস্কার শেষে অনতিবিলম্বে একটি নির্বাচন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের করতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে এবং মানুষের ভালোবাসার ম্যান্ডেট দিয়ে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে একটি কার্যকর পার্লামেন্ট গঠিত হবে, বাংলাদেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে, বাংলাদেশে আইন থাকবে, আদালত থাকবে এবং আদালতের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের প্রশাসন অতীতে যেমন ছিল, ভবিষ্যতে প্রশাসন থাকবে, কিন্তু প্রশাসনের নিরপেক্ষতা থাকবে। র্যাব থাকবে, পুলিশ থাকবে। র্যাব পুলিশকে নিরাপদ এবং নিরপেক্ষ আচরণ করতে বাধ্য করা হবে। বন্ধুরা আমার, সর্বোপরি রাষ্ট্র কর্তৃক যে নিপীড়ন হয়েছিল বিরোধী দলের উপরে, শুধু সরকারের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে সে নিপীড়ন ইনশাআল্লাহ থাকবে না। রাষ্ট্র কর্তৃক কোন বৈষম্য থাকবে না। যারা বিএনপি করবে, বিএনপি সরকারের কাছে তারা যেমন নিরাপদ থাকবে, বাংলাদেশে যে সকল মানুষ বিএনপি করবে না তারাও বিএনপি সরকারের কাছে ইনশাআল্লাহ নিরাপদ থাকবে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশ গঠনের জন্য 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে একজন শিশুর কথা বলা রয়েছে, যেখানে একজন বৃদ্ধের কথা বলা রয়েছে, যেখানে একজন কৃষকের কথা বলা রয়েছে, যেখানে রাষ্ট্রপতির কথা বলা রয়েছে, যেখানে ছাত্র, যুবক, কৃষক, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, বুদ্ধিজীবী, নারী, পুরুষ, বাঙালি, অবাঙালি, মুসলমান,
অমুসলমান সকলের স্বার্থের কথা, সকলের অধিকারের কথা প্রস্তাবনা রয়েছে। আমরা চাই আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশ যাতে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ আশ্রয় পরিণত হয়। অর্থাৎ বিএনপি মানুষের উপরে কোনো জুলুম করবে না, কোনো বৈষম্য করবে না। বিএনপি বাংলাদেশের সকল মানুষের কাছে একটি নিরাপদ প্ল্যাটফর্মে পরিণত হবে। ইতিমধ্যেই আমাদের বিনোদ তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি যদি ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে, তাহলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেননি ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরির প্রার্থীর যোগ্যতা থাকতে হবে। দলীয় প্রার্থীর পরিচয় তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনোটিই দিবে না। অর্থাৎ দলীয় আনুগত্যের কারণে গত 16 বছর চাকরি দেওয়া হয়েছিল, চাকরি পেয়েছিল, বিএনপি তা করবে না। বিএনপি মানুষের প্রতি ইনসাফ করতে চায়। মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বাংলাদেশে আবার নিশ্চিত করতে চায়। আপনারা যদি সুযোগ পান বিএনপিকে ভোট দিবেন। আপনাদের কাজ শুধু বিএনপিকে ভোট দেওয়া নয়, আপনাদের কাজ হচ্ছে আপনাদের বাইরে যারা রয়েছে, এখানে যারা উপস্থিত নেই, তাদেরকেও বোঝানো বিএনপিকে কেন তারা ভোট দিবে, বিএনপিকে ভোট দিলে তারা কি কি উপকার পাবে, এই কথাগুলো বোঝাতে হবে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্ল্যাক বেঙ্গল গোট মানে ছাগলের খামারের কথা বলেছিলেন। তিনি গরিব গৃহস্থদেরকে ছাগল পালনের জন্য উৎসাহিত করেছিলেন এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রতিটি নাগরিককে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন যাতে বাংলাদেশে 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে। একটা ছোট বাড়ি, সেখানে যাতে একজন গৃহস্থ হাঁস মুরগি পালন করে, ছাগল পালন করে, গরু পালন করে, পেঁপে গাছ লাগায়, শশা গাছ লাগায়, সেখানে শাকসবজি আবাদ করে, এসব তিনি বলেছিলেন। ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় আসে, যার যার সামর্থ্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আপনারা রাষ্ট্রের কাছ থেকে সেই সুবিধাগুলো ইনশাআল্লাহ পাবেন এবং সাধারণ চাষিদেরকে, গৃহস্থদেরকে উৎসাহিত করা হবে যাতে তারা সচ্ছল জীবনযাপন করতে পারে এবং স্বচ্ছতা ফিরে আনার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার, সেই উদ্যোগ রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে তখন নিতে উৎসাহিত করা হবে। তেমন একটি উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছেন মাহমুদুল সালেহীন, যিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এখানে কয়েকজন গৃহস্থকে বিনামূল্যে পশু বিতরণ করবেন। আজকের সেই পশু বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এই ছোট সমাবেশটি আয়োজন করা হয়েছে। যদিও সমাবেশটি মনে করা হয়েছিল আরো ছোট হবে, কিন্তু আপনাদের উপস্থিতির কারণে একটি বড় সমাবেশে পরিণত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখন একটু পরে আজান হবে। আপনারা আশা করি শৃঙ্খলা রক্ষা করবেন এবং যারা যারা ছাগল পাবেন তাদেরকে ইতিমধ্যেই মনে হয় টোকেন দেওয়া হয়েছে। আপনারা আপনাদের নাম ঘোষণা করা হবে। আপনারা একজনের পর আরেকজন যাদের নাম ঘোষিত হবে তারা এসে আপনারা আপনাদের পশুটা বুঝে নিয়ে যাবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আপনার